سعوا في آياتنا معاجزين أولئك أصحاب الجحيم وما أرسلنا من قبلك من رسول ولا نبي إلا إذا تمنى ألقى الشيطان في أمنية فينسخ الله ما يلقي الشيطان ثم يحكم الله آياته والله عليم حكيم বলো হে মানুষ, আমি তো তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী। অতএব যারা বিশ্বাস স্থাপন এবং সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক উপকরণ। অপরদিকে যারা আমার বাণীসমূহকে নস্যাৎ করার চেষ্টায় লিপ্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর হে নবী, তোমার পূর্বে যে নবী রাসূলদের পাঠিয়েছি তারা যখনই কিছু আকাঙ্ক্ষা করেছে তখন শয়তান তার মধ্যে কিছু খেয়ালিপনা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ এক্ষেত্রে সকল শয়তানি প্রচেষ্টা নস্যাৎ করেছেন। আল্লাহ তার আয়াতসমূহকে সুপ্রতিষ্ঠিত করেন। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা সুললিত কণ্ঠে কালামে পাক থেকে তেলাওয়াত অর্থ সহ শুনলাম। ইতিমধ্যে আমাদের পরিচালক ডক্টর জহিরুল ইসলাম স্যার সংযুক্ত হয়েছেন। আমি স্যারকে আজকের ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। আজকে এই অযোগ্যকে দিয়ে এক বড় দায়িত্ব পালন করার জন্য বলা হয়েছে জদ্দাসের মাধ্যমে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের সকলের প্রিয় এবং ভূমি জগতের এক বিশ্বস্ত প্রতিচ্ছবি ডক্টর সিরাজুল ইসলাম স্যার যুক্ত হয়েছেন। স্যারকেও স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকলের জি স্যার আলহামদুলিল্লাহ। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আপনি তো স্যার জি আলহামদুলিল্লাহ অলরাউন্ডার স্যার। স্যার আপনার মা কেমন আছেন স্যার? অনেকদিন খুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। আমার তো আসলে সৌভাগ্য যেটা বলা যাবে, আমার যে ব্যাকবোনের সমস্যা ছিল, জি জি, তো আমরা আল্ট্রাসোনোগ্রাম এক্স-রে রিপোর্ট থেকে একজন অর্থোপেডিক্স উনি বলছেন যে আমার আম্মু কখনো হাঁটতে পারবে না, কারণ ওনার ক্যালসিয়াম একদম ক্ষয়ে গেছে, সব মানে বোনগুলো সব হোয়াইট হয়ে গেছিল, সাদা হয়ে গেছিল, মনে যেন একটা থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো অবস্থা। মানে আল্লাহর লীলা খেলা। আমার আম্মা এখন মানে উনি হাঁটেন, উনি বাড়ির এক পাশ থেকে আরেক পাশে যান, ইভেন উনি পুকুরে নেমে গোসল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। বড় নিয়ামত আমাদের সামনে আছে। আল্লাহ তাআলা এই নিয়ামত থেকে আপনাকে বরকত হাসিল করার তৌফিক দান করেন। আমরা সকলেই তেমনি আজকে আমি আসলে স্পঞ্জিয়া ওষুধটা আমরা সবাই ডাক্তার এখানে সবাই ব্যবহার করেন, সবাই জানেন। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে আসলে আমি একটা কেস শেয়ার করব এই স্পঞ্জিয়া দিয়ে। মানে এই জন্য আসলে এই স্পঞ্জিয়াটা আজকে একটু আলোচনার জন্য আনছি। আমি নিজে অবাক। হ্যাঁ জি স্যার, হোমিওপ্যাথি যে এটা করতে পারে। হ্যাঁ জি স্যার, এটা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ রহিম যোগদান করেছেন, তাকে স্বাগত জানাচ্ছি। আব্দুল্লাহ রহিম কেমন আছেন? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বৃষ্টি হচ্ছে আমাদের দিকে টুকটাক, সারাদিনই হয়েছে, এখন আকাশ মেঘাচ্ছন্ন, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। অনেক নতুন মুখকে দেখছি। আমরা আসলে 2 মাস শীতের জন্য যে আমাদের যে কর্ম পরিকল্পনা, আসলে এই অনন্ত আখিরাতের জন্য তো আমাদের সেই হিসেবে কোনো পরিকল্পনাই নেই। সবাই ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট নামাইয়া, হ্যাঁ এই জ্যাকেট ট্যাকেট সব রেডি করে শীতের জন্য প্রস্তুতি। তো শীত স্যার আমার কাছে তেমন লাগতেছে না, হ্যাঁ সত্যি কথা আর কি। তো শীত পড়তেছে,
পড়তেছে, আজকে বৃষ্টি হচ্ছে সারাদিন টিপটিপ করে, তবে আশা করা যায় ইনশাল্লাহ এই আবহাওয়ার পরেই শীত নেমে আসবে পুরো। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের গুড নাইট স্টাডি গ্রুপের জি আমাদের 10 বেজে গেছে। আমাদের সময় শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আমাদের সর্বজন শ্রদ্ধেয় সম্মানিত অভিজ্ঞ হোমিওপ্যাথ সিরাজুল ইসলাম স্যার নিয়ে আসতেছেন স্পঞ্জিয়া টোস্টা নিয়ে। আসলে স্যার আমি স্যার এত অভিজ্ঞ না, সত্যি কথা বলি স্যার, চেষ্টা করি। I am presenting according the poster, স্যার। যার কথা সে তো বলে না স্যার, আমরাই বলি স্যার, আপনি আমাদের কাছে শ্রদ্ধেয় সম্মানের এটাই থাকবেন ইনশাআল্লাহ, এটাই। তো আমি স্যারকে আজকের এই শীতকালীন ঔষধ তথা বিভিন্ন সময় যারা ঠান্ডায় কাতর আছে তাদের জন্য এই আজকের শীতকালীন ওষুধগুলো আমরা করতেছিলাম আমাদের জওয়াদ্দার স্যার, যেটা হচ্ছে অ্যাগ্রাভেশন ড্রাই কোল্ড উইন্ড, যে শুষ্ক ঠান্ডা বাতাসে যে রোগগুলো বাড়ে, সে একটা ওষুধের তালিকা আমরা রেপার্টরিতে নিয়েছিলাম। তো আমরা শেষের দিকে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্পঞ্জিয়া টোস্টা। আমরা জানি যে স্পঞ্জিয়া টোস্টা এটাকে উদ্ভিদ এবং প্রাণীর মাঝখানে একটি শ্রেণী বলিয়া মানে আগে ধারণা করা হতো, এটাকে আগে জুপিটাস বলা হতো, কিন্তু পরবর্তীতে কঠোর পর্যবেক্ষণের পরে দেখা গেল এটা এক ধরনের প্রাণী। তো এটা সামুদ্রিক, এটাকে রোস্ট করে এই আমাদের স্পঞ্জিয়া টোস্টা ওষুধটা তৈরি করা হয়। আমরা জানি যে এই ওষুধটা এর প্রুভার হচ্ছেন ডক্টর হ্যানিম্যান নিজেই। তো স্পঞ্জিয়া টোস্টটা আমি একটু দিয়ে নিই, একটু প্রেজেন্টেশন দিয়ে আমাদের দেখা যাচ্ছে ডেস্কটপ গাইডে মোটামুটি একটু ভালো বিস্তারিত যেভাবে আছে আমরা পড়লে বেশি ভালো বুঝবো। এক মিনিট স্যার, দিয়েছি। জি স্যার, দেখতে পাচ্ছেন স্যাররা? জি স্যার, আলহামদুলিল্লাহ দেখা যায় স্পঞ্জিয়া টোস্টটা। আচ্ছা জি স্যার, তাহলে আমরা ডেস্কটপ গাইড থেকে একটু চোখ বুলিয়ে আমরা অন্যদিকে চলে যাব। Though by far the most common use for spongia is in acute respiratory infections and coughs, there are a number of important chronic conditions which require this remedy. তাহলে যদিও এখন পর্যন্ত আমরা যারা জানি যে স্পঞ্জিয়া টোস্টা ওষুধটা যে রেসপিরেটরি ইনফেকশন এবং কাশির জন্য যেভাবে ব্যবহৃত হচ্ছে, হ্যাঁ, এবং এটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ, বিভিন্ন কন্ডিশনে ব্যবহার করি আমরা। No remedy covers more types of acute coughs, especially of dry and croupy variety than spongia. তাহলে স্পঞ্জিয়া এমন একটা ওষুধ যে অন্যান্য ওষুধগুলো এর যে আমরা জানি যে ড্রাই কফটা থাকে, হ্যাঁ, স্টেজে বা বিভিন্ন অবস্থায় অ্যাজমা, কার্ডিয়াক ডিসঅর্ডার, টেস্টিকুলার ডিজিজ এন্ড গয়টার অর থাইরয়েড ডিজিজ। তো এই স্পঞ্জিয়া যদিও এটা রেসপিরেটরি সিস্টেমের উপর সবচেয়ে বেশি কাজ করে, এছাড়াও আমরা এই ওষুধটার কার্ডিয়াক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, ওষুধটা টেস্টিকুলার ডিজিজে ওষুধ ব্যবহৃত হয় এবং গয়টারের ক্ষেত্রে বা থাইরয়েড ডিজিজের ক্ষেত্রে। Since the sponge is saltwater animal, it surprising that it is closely related in its action to the both halogens such as iodium, chromium, chloram and the neurotic remedies. যেটা আমরা বিভিন্ন বা অন্যান্য ওষুধগুলো আসার পরে এই স্পঞ্জ
এর উপর গুরুত্ব অনেক কমে যায়, কিন্তু তারপর কিন্তু যেটা কিন্তু প্রমাণ, যেটা হচ্ছে এই যেটা দেখি তারপর, this is most clearly seen in the broad range of action on the larynx and respiratory tract and in its effect on glands and endocrine organs, also common in iodium and its salt bromium etc. আচ্ছা, স্পঞ্জিওটোস্টা সম্পর্কে আমরা যে প্রথমেই যে জিনিসটা এখানে দেখলাম, সংক্ষেপে বলি, আমরা অন্য বই থেকে দেখবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে আমাদের কমন যে একটা যে এই যে এই স্পঞ্জিয়ার একটা যে ইউজ, যেটা রেসপিরেটরি ইনফেকশনের ক্ষেত্রে এবং কাশির ক্ষেত্রে, এটা আমরা জানি যে সাধারণত যে ড্রাই কফের ক্ষেত্রে এটা বেশি ব্যবহৃত হয়, এবং যে কুপি ভ্যারাইটিস যে কাশি সেক্ষেত্রে এটা সবচেয়ে বেশি ব্যবহার। আমরা এটাও জানি যে যে এই স্পঞ্জিয়া ওষুধটা অনেকটা কিন্তু এই যে অ্যাকোনাইটের মতোই কিন্তু এর লক্ষণ কিন্তু, হ্যাঁ, অ্যাকোনাইটের মতোই কিন্তু স্পঞ্জিয়ার লক্ষণগুলো। যেমন আমরা জানি যে অ্যাকোনাইটের যখন হয়, যখন শ্বাসকষ্ট হয় তখন বুকের মধ্যে যেটা আমরা জানি যে এই যে সাই যে শব্দটা হয়, হ্যাঁ, এবং যেটা হচ্ছে আমরা জানি যে অ্যাকোনাইটের যে হঠাৎ রোগের আক্রমণ, তারপরে মৃত্যু ভয় থাকে, পানি পিপাসা বেশি থাকে, হ্যাঁ, আমরা এবং এটা হচ্ছে এরপরে দেখি আমরা যে অ্যাকোনাইটের অসুখগুলো খুব ভীষণ থেকে ভীষণতর হয়ে যায় লক্ষণও জানি। কিন্তু যে যখন পরে অনেক ক্ষেত্রে হিপারসালফ বা এই যে হিপারসালফ সম্বন্ধে জানি যে হিপারসালফ সেখানে গড় গড় একটা শব্দ থাকবে। আর আমাদের স্পঞ্জিয়া তো আমরা জানি যে সাই যে আমরা পরবর্তীতে আসতেছি যে সাই সে ড্রাই যে সাউন্ডটা থাকে, মনে হয় যেন বাঁশির মতো যে শব্দ ধরনের, যে এই ধরনের যে আমরা অ্যাকোনাইটের সাথে এগুলো তুলনা করবো। যে অ্যাকোনাইটের যেমন আমরা জানি যে হার্টের মধ্যে প্রচন্ড কাজ থাকে, হ্যাঁ, হার্টের যে কাজ থাকে, এবং যেটা হচ্ছে আমরা রোগী খুব অস্থির হয়ে যায়, মৃত্যু ভয় চলে আসে রোগীর মধ্যে, হ্যাঁ, তার বিভিন্ন সমস্যাগুলো দেখি আমরা। তেমনি যে স্পঞ্জিয়ারও কিন্তু এই ধরনের লক্ষণগুলো কিন্তু আসে, বাট স্পঞ্জিয়া অ্যাকোনাইটের মতো একদম প্রথম অবস্থা আমরা ব্যবহার করি না, কারণ ওই সময় আমাদের অ্যাকোনাইটের কথাই বেশি মনে থাকে। আবার যেমন স্পঞ্জিয়া যেমন অ্যাকোনাইটে যেমন খুব বেশি পানি পিপাসা থাকে, স্পঞ্জিয়ার পানি পিপাসাটা অত থাকে না অনেক সময়, হ্যাঁ। আবার যেটা হচ্ছে আমরা জানি যে হার্টের রোগের ক্ষেত্রে যেমন এই স্পঞ্জিয়ার সাথে যেমন আমরা আর্সেনিকের একটা তুলনা করতে পারি আমরা, এটা আমরা আমাদের জন্য খুবই ভালোভাবে আমরা তুলনা করলে আমরা জানি যে আর্সেনিক ফার্স্ট ক্লাস থাকে। আমরা আবার কখনো কখনো আমরা অ্যাকুইট এবং ক্রনিক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাকুইটের ক্ষেত্রে আর্সেনিক থাকে, থার্স্টি থাকে, কিন্তু ক্রনিকের ক্ষেত্রে আমরা দেখি আর্সেনিক অনেক সময় থার্স্ট ক্লাস থাকে। তারপর আমরা দেখি আর্সেনিক কিন্তু আমরা জানি যে তাদের কাভারিং, যেটা সারা শরীর কাভার করে রাখবে, শুধু মুখটা খোলা রাখবে, এবং সেটা জানালা খুলে মুখটা বাইরের দিকে দিবে, কারণ তাদের মুক্ত বাতাস প্রয়োজন আমরা জানি, তো ওরা সারা শরীর কভার করে রাখে। আর এদিকে আমরা জানি যে স্পঞ্জিয়া কিন্তু গরম কাতর ওষুধ, কিন্তু হ্যাঁ, স্পঞ্জিয়া কিন্তু সেকেন্ড গ্রেডের গরম কাতর ওষুধ, তারও সবকিছু কিন্তু ঠান্ডায় উপশম হয়। কিন্তু আমরা জানি যে স্পঞ্জিয়ার যে গরম খাবারে, হ্যাঁ, গরম খাবারে বা গরম পানীয় খাবারে, মানে খাবার খেলে তার কাশি কমে যায়, বিশেষ করে গরম পানি খেলে তাদের কাশি কমে যায়, যদিও তারা মুক্ত বাতাস এবং ঠান্ডা পছন্দ করে। এই ধরনের আমরা যদি পিকুলিয়ার লক্ষণগুলো যদি মনে রাখি, তাহলে আমাদের ওষুধটা প্রেসক্রাইব করতে বেশি সুবিধা হবে। তো যদিও স্পঞ্জিয়া গরম কাতর, কিন্তু তার গরম পানি খেলে তার কাশি কমে যায়, কিন্তু সে মুক্ত বাতাস বা ঠান্ডা সে পছন্দ করে। এটা একটা আমরা পার্থক্য আমরা জানি সেটা। আর আর্সেনিক এবং স্পঞ্জিয়ার যে ব্যাপারটা আমি বলছিলাম, যে আমি আবারও বলি যে আমরা জানি যে আর্সেনিক কাভারিং চায়, বাট ওদের মুখ খোলা থাকে। আর স্পঞ্জিয়া কিন্তু
কাভারিং চায় না আমরা জানি, ওরা কিন্তু মুক্ত বাতাস খায় ওরা। হ্যাঁ, এটা হচ্ছে স্পঞ্জিয়া এবং আর্সেনিকের একটা 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 পার্থক্য। তাহলে অ্যাকোনাইট এবং স্পঞ্জিয়া, হিপার সালফ, হিপার তো আমরা জানি খুব শীতকাতর থাকে, তার দরজা জানালা সব বন্ধ করে থাকে। আমরা জানি একটা ঘরে যদি কেউ দরজা জানালা খোলে শীতকালে, তাহলে হিপার সালফারের উদ্ভিদের পার্শ্ববর্তী ঘরে থাকে, সে কিন্তু সেটা বলতে পারে যে ওই ঘরে তার জানালা বা দরজা খোলা হয়েছে, মানে এত শীতকাতর তারা থাকে। হ্যাঁ, হিপারের গুলো, এবং তাদের প্রচুর কফ, যেটা গড় গড় থাকবে, হ্যাঁ গড় গড় শব্দ থাকবে, সেক্ষেত্রে আমরা হিপারের কথা চিন্তা করবো। রোগী শীতকাতর যদি হয়, আমাদের অ্যান্টিডাট অনেক ওষুধ আছে আমাদের, আমরা সেদিকে এখন যাব না। আমরা স্পঞ্জে নিয়ে একটু কথা বলি। তারপরে আমরা দেখি যে এদের জেনারেল যে অ্যাগ্রাভেশন হিটে, এদের গরমে তাদের ওয়ার্ম বা গরমে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়। আমরা যা জানলাম এরা গরম কাতর। জেনারেল অ্যাগ্রাভেশন ফ্রম এক্সারশন এন্ড মোশন। এই স্পঞ্জিয়ার যে রোগীগুলা, এরা কি করে, অল্প নড়াচড়ায়, হ্যাঁ অল্প নড়াচড়ায় এদের কি হয়, এদের জেনারেল অ্যাগ্রাভেশন হয়। হ্যাঁ, এবং এদের মুখ অনেক সময় আমরা জানি যে আরক্তিম হয়ে যায়, রক্ত উচ্ছ্বাস হয় এই স্পঞ্জিয়ার রোগীগুলোর। আচ্ছা, তারপরে যেটাকে আমরা জানি এদের মুখে যেটা মানে রক্ত উচ্ছ্বাস থাকে। আচ্ছা, তারপর দেখি জেনারেল অ্যাগ্রাভেশন, ইনফ্ল্যামেশন এন্ড এনলার্জমেন্ট অফ দ্য গ্ল্যান্ডস। আমরা জানি যে স্পঞ্জিয়ার যে গ্ল্যান্ডের উপরে, থাইরয়েড গ্ল্যান্ডের উপরে নেক গ্ল্যান্ড গুলো কাজ রয়েছে। আচ্ছা, থ্রোট এন্ড ল্যারিংসের ক্ষেত্রে আমরা দেখি এখানে কনস্ট্রিকশন থাকে, টিকলিং থাকে এন্ড ড্রাইনেস ইন থ্রোট। তাহলে এদের যে কনস্ট্রিকশন থাকে থ্রোটে, এই গলার মধ্যে সুরসুরানি থাকে এন্ড ড্রাইনেস থাকে, হ্যাঁ গলার মধ্যে এই স্পঞ্জিয়ার ওইগুলোর মধ্যে। পেইন ফ্রম কফ, টকিং, সলিং, ইটিসি। আচ্ছা, টাচ। এই স্পঞ্জিয়ার ওইগুলোর যখন কাশি হলে এদের কি হয়, ব্যথা হয়, তারা কথা বলে এদের কাশি বেড়ে যায়। আমরা জানি কোনো কিছু গলদ করানোর সময় এদের ব্যথা বেড়ে যায়, টাচে এদের গলা ব্যথা বেড়ে যায়। আচ্ছা, মাস্ট ক্লিয়ার থ্রোট ফ্রিকুয়েন্টলি। এরা কি করে, বারবার এদের গলা কি করতে হয়, গলা পরিষ্কার করতে হয়, যেটা আমরা হক ডিসপোজিশন বলি। আমাদের কস্টিকাম, ম্যাড্রিনাম, আমাদের অনেক ওষুধ আছে, আর্জেনাম, নাইট্রিকাম, এই রাস্টক্স, এই ওষুধগুলো কি করে, বারবার গলা পরিষ্কার করে। তো এটাও কিন্তু স্পঞ্জিয়ার একটা লক্ষণ। আচ্ছা, এখানে কিন্তু অবশ্যই গলা কিন্তু পরিষ্কার করতেই হয়। হ্যাঁ, যে মাস্ট ক্লিয়ার থ্রোট ফ্রিকুয়েন্টলি। এখানে কিন্তু আমাদের আরেকটা ছোট্ট একটা ওষুধ আছে, এটা আমি অনেক ক্ষেত্রে ব্যবহার করি, আপনারা করেন কিনা জানি না, জাস্ট আমি বলে রাখতেছি। জিঙ্গো বাইলোভা, আমাদের একটা ওষুধ আছে জিঙ্গো বাইলোভা। এই ওষুধটা মাদার টিনচার হিসেবে বা প্রোটিনস হিসেবে পাওয়া যায়, জার্মানি পাওয়া যায়, বাংলাদেশে অনেকেই করে, ইদানিং করতেছে। তো এই ওষুধটা আমি এই ওষুধটা অনেক আগ থেকে জানি আমি। এটা সাধারণত যাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন কম হয় বা দুর্বল থাকে, যাদের হাই যেটা হচ্ছে লো ব্লাড প্রেশার থাকে, এদের ক্ষেত্রে সাধারণত এই ওষুধটা ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট হয়। আর অনেক সময় যাদের ঘুম টুম হয় না, খুব টেনশনে থাকে, ব্রেন কুল রাখার জন্য এই জিঙ্গো বাইলোভা ওষুধটা অনেকে ব্যবহার করেন। স্যার, ওষুধের নামটা প্লিজ স্যার আরেকবার বলেন স্যার। জিঙ্গো বাইলোভা। স্যার, থ্যাংক ইউ। জিঙ্গো বাইলোভা, হ্যাঁ এটা পাবেন, এটা ইয়েতে আছে, আমাদের বইতে আছে। এটা হোমিওপ্যাথিক ওষুধ পাওয়া যায়, জার্মানি পাওয়া যায়। রিকোয়েগের একটা মাদার টিনচার আছে, বাংলাদেশের অনেকগুলো কোম্পানি করে, বাংলাদেশের ম্যাক্সপেয়ার করে। হ্যাঁ, ম্যাক্সপেয়ার এটাকে সিরাপের মতো করে, এটাও কিন্তু অনেকে কিনেন, খারাপ না, এটাও কাজ করে। তো আমার কাছে জার্মানিটা আছে, আমি ওটা 1x করে দিই রোগীদেরকে, যারা এই ধরনের খুব দুর্বল রোগী হলে। এদেরও কিন্তু মানে গলা খেকারের একটা টেন্ডেন্সি কিন্তু আছে, এটা আমরা রেপার্টরিতে পাবেন। আচ্ছা, হর্সনেস, যেটা আমরা জানি স্বরভঙ্গ থাকে এদের। গয়েটর ও থাইরয়েড কন্ডিশনস, আমরা গয়েটর এবং থাইরয়েড কন্ডিশনের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহার করতে পারি। তারপর দেখি আমরা সেস্ট লক্ষণ দেখি। এটার সেস্ট লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কফ থাকে ইউজুয়ালি ড্রাই, ইউজুয়ালি ওয়ার্স ফ্রম মিডনাইট, বিফোর মিডনাইট। আমরা এই স্পঞ্জিয়ার যে
কাশি এটা মিডনাইটের আগে বাড়ে। আমরা এখানে আরেকটা লক্ষণ পার্থক্য দেখতে পারি যে এই স্পঞ্জিয়ারিগুলোর যেহেতু মিডনাইটের আগে বাড়ে, এটা কিন্তু আমাদের আবার আর্সেনিক কিন্তু এদের মিডনাইট বা মিডনাইটের পরে এদের বাড়ে। তো এই যে বৃদ্ধিটা আমরা এখান থেকে এটা খেয়াল রাখতে পারবো। এবং এদের ওপেন অফ হার্শ অর বার্কিং অর ক্রপিং ক্যারেক্টার, এদের যে কাশি এটা হচ্ছে কঠিন এবং যেটা হচ্ছে গুমড়ি কাশি যেটা আমরা জানি, বার্কিং যেটা কুকুরের ডাকার মতো কাশি থাকে, ক্রপিং ক্যারেক্টার কাশি থাকে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ড্রাই, এটা ড্রাই থাকে। ড্রাই কফ রিসেম্বলিং এ স গোয়িং দো উড, যে আমরা যখন একটা কাঠ করাত দিয়ে যখন কাঠ কাটা হয় তখন যে ধরনের শব্দ হয়, এই ধরনের শব্দ কিন্তু এই স্পঞ্জিয়ার। এই জন্য একটা কথা বলা হয় যে স্পঞ্জিয়ার যে কাশি, হ্যাঁ, যে স্পঞ্জিয়ার কাশির মধ্যে শ্বাসকষ্ট থাকবে এবং তার সাথে কি থাকবে, সাই থাকবে, যে করাত কাটার মতো শব্দ। এবং করাত কাটার শব্দ যদি আমরা পাই, সাই এবং করাত কাটার মতো শব্দ, তার সাথে শ্বাসকষ্ট যদি আমরা পাই, এই লক্ষণে আমরা স্পঞ্জিয়ার ব্যবহার করতে পারবো। আর এক্ষেত্রে যদি ধরেন গড় গড় শব্দ হয়, সেক্ষেত্রে আমরা স্পঞ্জিয়ার কথা মানে মাথায় আনবো না প্রথম অবস্থায়। যদি অন্যান্য লক্ষণ থাকে বা অন্য কিছু সেটা পরে দেখা যাবে। তবে আমরা স্পঞ্জিয়ার চিনতে গেলে আমাদের একটাই এখানে বড় লক্ষণ, এটা ড্রাই কফ থাকবে, মনে হবে যেন করাত কাটার মতো শব্দ, অথবা সিলস বার্ক, যে শিল যে প্রাণীটা যে পানিতে থাকে, ওরা যে বার্ক, ওরা যেন চিৎকার করে বা কিচিরমিচির করে, আমরা ইউটিউবে গিয়ে দেখতে পারি যে সিল বার্ক লিখে আমরা সার্চ দিই, ওরা যে বিভিন্ন ধরনের যে নয়েজ করে, এটাও কিন্তু স্পঞ্জিয়ার লক্ষণ। হ্যাঁ, স্পঞ্জিয়ার কাশি লক্ষণটা এই ধরনের হয়। তাহলে আমরা যেটা দেখলাম যে কাশি, স্পঞ্জিয়া যদি কাশি হয় সেখানে শ্বাসকষ্ট থাকবে, কাশি থাকবে, এবং সেখানে করাত কাটার মতো বা সাই একটা শব্দ থাকবে। এটা হচ্ছে স্পঞ্জিয়ার একটা বড় লক্ষণ। আর এদের যে কাশি সেটা বা শ্বাসকষ্ট যেটা বলে না কেন, সেটা মিডনাইট, রাত দুপুরের আগে বাড়বে, এটাও কিন্তু একটা বড় লক্ষণ। কফ ফ্রম টিকলিং অর ইরিটেশন ইন দ্য থ্রোট অর সিস্ট, আমরা জানি যেটা টিকলিং, যেটা হচ্ছে সুরসুরি, আর ইরিটেশন, গলার মধ্যে সুরসুর করে কাশি হয়, আমাদের রিউমেক্স এই জন্য একটা বড় ওষুধ আমরা জানি। তো স্পঞ্জেরও কিন্তু কাশিতে এই ধরনের টিকলিং হয়, ইরিটেশন হয়, বুকের মধ্যে এই ধরনের টিকলিং বা ইরিটেশন হতে পারে। কফ বেটার ইটিং এন্ড ড্রিঙ্কিং, স্পেশালি ওয়ার্ম ড্রিঙ্কস। দেখেন এটা কিন্তু এই স্পঞ্জিয়াকে চেনার একটা বড় লক্ষণ। এই কাশিটা খেলে অথবা পানি পান করলে বা যে কোনো কিছু পান করলে তার কাশি কমে যায়। যে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে এসে যদি বলে যে খেলে বা ড্রিঙ্ক করলে, বিশেষ করে ঠান্ডা গরম পানি খেলে কাশি কমে যায়, তাহলে আমাদের জন্য এখানে অন্যতম সেরা ওষুধ হচ্ছে আমাদের স্পঞ্জিয়া। আবার আমাদের আরেকটা ওষুধ আছে যে রোগী শীতকাতর কিন্তু ঠান্ডা পানি খেলে কাশির উপশম, দিয়ে কেউ বলতে পারেন কিনা? কস্টিকাম স্যার। জি, কস্টিকাম শীতকাতর কিন্তু ঠান্ডা পানি খেলে তার কাশির উপশম হয়। আরেকটা ওষুধ আছে আমাদের যে রোগী শীতকাতর কিন্তু ঠান্ডা পানি খেলে তার টনসিলের উপশম, টনসিলের ব্যথা কমে যায়। কারো মনে আছে? জি, আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। জি, এটা হচ্ছে আমাদের ফ্যাট এলাকাতে কিন্তু ঠান্ডা পানি খেলে কিন্তু টনসিলের যে ব্যথা সেটা কমে যায়। আচ্ছা, এই ধরনের আমাদের অনেক ওষুধ আছে, এগুলো আসলে অনেক সময় আমাদেরকে হেল্প করে, যেটা হচ্ছে যারা দ্রুত বা যারা বিজি প্র্যাকটিস করেন তাদের জন্য অনেক সময় মানে কাজে আসে। তবে স্পঞ্জিয়ার কথাটা মনে রাখবো আমরা, স্পঞ্জিয়ার সাথে আমরা কস্টিকামের পার্থক্য হয়ে যাবে এখানে, যে স্পঞ্জিয়া সে পানি খেলে উপশম হয় কাশি, বিশেষ করে গরম পানি বা ঠান্ডা, সে যদিও শীতকাতর, এই গরম কাতর, ঠান্ডা পানি খেলে তার কি হয়, কাশি বেড়ে যায়। যেমন কফ ওয়ার্স ফ্রম কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা পানি খেলে তার কাশি বেড়ে যায়। দেখেন কফ বেটার ইটিং সুইটস, তাহলে মিষ্টি খেলে কাশি কমে যায়। দেখেন এখানে কিন্তু এটাও কিন্তু লক্ষণ, যেরকম যদি বলে যে মিষ্টি খেলে তার কাশি কমে যায়, এটাও স্পঞ্জিয়া। অ্যাজমা ওয়ার্স এট নাইট অর ডিউরিং স্লিপ, ওয়ার্স ফ্রম রেসপিরেটরি ইনফেকশনস অর কোল্ডস ওয়ার্স মিন্স, তাহলে এই যে শ্বাসকষ্টটা রাতে অথবা ঘুমের সময়
অথবা এই যে রেসপিরেটরি ইনফেকশন ঠান্ডায় অথবা মাসিকের সময় কি হয় বাড়ে। অ্যাজমা বেটার ফ্রম লিনিং ফরওয়ার্ড, বেটার ব্যান্ডিং হেড ব্যাকওয়ার্ড, বেটার ওয়ার্ম ফুড অর ড্রিঙ্ক। তাহলে শ্বাসকষ্ট যখন হবে এই এই ইয়ের মতো এই সরি এই স্পঞ্জিয়ার পেশেন্টগুলা ল্যাকেসিস, সালফার, ওপিয়াম, গ্রেন্ডিলা, দেখেন সাফোকেশন, suffocating sensation words during sleep at night and wake him from the sleep। এই স্পঞ্জের ওইগুলো রাতের বেলা ওরা শুইতে পারে না, এই শ্বাসকষ্টের সময় বা কাশির সময় শুইলে মনে হয় ওদের মানে দম বন্ধ হয়ে আসতেছে, যেন ওরা উঠে যায়। হ্যাঁ, উঠে যদি সামনের দিকে যদি ব্যান্ডিং ফরওয়ার্ড যদি থাকে, হ্যাঁ, তাহলে তাদের কি হয় শ্বাসকষ্ট কমে বা কাশি কমে যায়। এই ধরনের লক্ষণ আমরা ল্যাকেসিসের মধ্যে আমরা পাই, গ্রেন্ডিলা, সালফার, ওপিয়াম মধ্যে পেয়ে থাকি আমরা। আচ্ছা, অ্যানজাইনা প্যাক্টোরিসের ক্ষেত্রে আমরা যদি সমস্যা আছে এই ওষুধের মধ্যে আমরা অ্যানজাইনা প্যাক্টোরিসের ক্ষেত্রেও আমরা এই স্পঞ্জি ব্যবহার করতে পারি। কার্ডিয়াক ভালভুলার ডিসঅর্ডার, এই যে ভালভুলার ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ভালভের সমস্যা হলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারি। প্যালপিটেশন থাকবে, ওয়ার্স নাইট, ওয়ার্স বিফোর মিন্স, ওয়ার্স লেইং। শুইলে এদের কি হয় প্যালপিটেশন হয়, মাসিকের আগে হয়, রাতের বেলায় হয় এদের যে প্যালপিটেশন। এটা in our literature causes of tuberculosis have respond to spongia। এই স্পঞ্জিয়া দিয়ে আমরা যে টিউবারকুলার বা টিউবারকুলোসিস আমরা ভালো করতে পেরেছি, বা এটা আমাদের লিটারেচারে আছে, আমরা অনেক কেসে এটা দেখি আমাদের। যেমন আমাদের আরেকটা হচ্ছে এখানে এই কার্বোভেজ, এখানে হচ্ছে স্পঞ্জিয়া, ড্রসেরাও কিন্তু এটা টিউবারকুলার ওষুধ। হ্যাঁ, এটা ডিফেক্ট ওষুধ, আমাদের স্পঞ্জিয়া কিন্তু এটা টিউবারকুলার। আচ্ছা, ইউরোজেনিটাল দেখি, সোয়েলিং, ইনফ্লামেশন এন্ড ফেল ইন দ্য টেস্টিস অর এপিডাইমিস। আর এখানে হচ্ছে কি যে এটা টেস্টিসটা ব্যথা থাকে বা পদা হয় সেখানে, আর এপিডাইমিসের সেখানে পদা হতে পারে, ব্যথা হতে পারে। এক্সট্রিমিটিতে গাউটের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এটা। ক্লিনিক্যাল দেখি, ক্লিনিক্যালে যে জিনিসগুলো দেখলাম সেগুলো আগেও আছে, অ্যানজাইনা, অ্যারিথমিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিস, কফ, ক্রুপ, ইপিডেমিস, গয়টার, গাউট, হাইপারথাইরয়েডিজম, অর্কাইটিস, ভালভুলার ডিজিজ। দেখেন এখানে দুটো কম্বাইন্ড সিমটম আছে। যদি আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারো যদি অ্যাজমা থাকে তার সাথে যদি থাইরয়েডের যদি কোনো সমস্যা থাকে আমরা সেখানে স্পঞ্জি ব্যবহার করতে পারি। কারো যদি রেসপিরেটরি কন্ডিশন থাকে আর টেস্টিকুলার যদি পেইন থাকে, টেস্টিস রিজনাল পেইন থাকে, এখানে আমরা দেখলাম ইপিডাইডিমিসে যদি কারো পেইন থাকে বা যদি প্রদাহ হয়, তার সাথে যদি রেসপিরেটরি কন্ডিশন যদি কোনো সমস্যা থাকে তাহলে আমরা করতে পারি। তাহলে স্পঞ্জিয়ার যে কম্বাইন্ড দুটো সিম্পটম থাকে শ্বাসকষ্টের সাথে থাকবে থাইরয়েডের সমস্যা, আর রেসপিরেটরি কন্ডিশনে থাকবে টেস্টিকুলার পেইন। এই দুটো জিনিস আমরা মনে রাখবো। এইসব ক্ষেত্রে আমরা এই ধরনের রোগ যদি পাই কম্বাইন্ডের ক্ষেত্রে আমরা এই স্পঞ্জে ব্যবহার করতে পারবো। যেমন আমাদের ডিজিটালিস একটা ওষুধ, এটা আমরা অনেক ব্যবহার করি লিভারের সমস্যা এবং হার্টের সমস্যা। হ্যাঁ, যদি আমরা পেয়ে যাই কোনো রোগীর ক্ষেত্রে তাহলে আমরা ব্যবহার করি এবং খুব ভালো রেজাল্ট হয়। হার্টের সমস্যা প্লাস লিভারের সমস্যা, অর্গান, দুটো অর্গানকে আক্রান্ত করে। তাহলে এইসব ক্ষেত্রে কম্বাইন্ড যে সিমটম গুলো, এগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা অনেক ওষুধের মধ্যে পাওয়া যায় না, বাট কিছু ওষুধের মধ্যে আছে। এখানে একটা কম্পেয়ার করি, তারপর আমরা অন্যদিকে যাব। ফসফরাসের সাথে আমরা এটা কম্পেয়ার করতে পারি। যেমন ফসফরাসের স্বরভঙ্গ আছে, কাশি আছে, রেসপিরেটরি ইনফেকশন আছে। এদেরও কিন্তু কি হয়, লেফট সাইডে আমরা জানি ফসফরাসের লেফট সাইডে শুলে সবকিছু বেড়ে যায়, অ্যানজাইনা থাকে, প্যালপিটেশন থাকে। এদের ল্যাকেসিসেরও শ্বাসকষ্ট থাকে, এরাও কিন্তু শুই থাকলে এদের সাফোকেটিং কন্ডিশন হয়। আমরা জানি ল্যাকেসিস গুলো বাম পাশে শুইতে পারে না, এদের কার্ডিয়াক ডিসঅর্ডার থাকে এবং রাতের বেলা এদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। আমরা এই ওষুধটাকে রিমিক্স, ক্যাকটাস ফ্যাক্টি, হিপারসাল্ফ, স্পাইজেলিয়া, ক্যালিসাল্ফ, লাইকোপাস ভার্জিনিকা এর সাথে আমরা তুলনা করতে পারি। আচ্ছা, এবার আসি আমরা যে এতক্ষণ যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে আমাদের যা জিনিসটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম সেটা একটা সামারি বলি, তারপর আমি কেসটা করব। আমরা যেটা দেখলাম স্পঞ্জিয়ার ক্ষেত্রে প্রথমেই বলছিলাম যে স্পঞ্জিয়ার সাথে আমাদের অ্যাকোনাইটের একটা মিল, আমরা প্রথমে বলছিলাম আমি যে স্পঞ্জিয়ার সাথে অ্যাকোনাইটের একটা আমরা মিল পাই, যেহেতু অ্যাকোনাইটের যেটা হচ্ছে
অ্যাংজাইটি থাকে, তাদের ফিয়ার অফ ডেথ থাকে, তারপর তাদের সাফোকেটিং কন্ডিশন, শ্বাসকষ্ট থাকে ওদের, এবং এদের যেটা হচ্ছে আমরা জানি যে হার্টের যে প্যালপিটেশন থাকে, কাশি থাকে। হ্যাঁ, কিন্তু যেটা আমরা জানি সাথে অ্যাকোনাইটের মানে অনেক জ্বরও থাকতে পারে, সরি অ্যাকোনাইটের জ্বরও থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়ার অনেক সময় এত জ্বর থাকে না, এটা আমরা জানি। আর যেটা হচ্ছে অ্যাকোনাইটটা হঠাৎ আক্রমণ হয়, কিন্তু স্পঞ্জিয়াটা এত অ্যাকোনাইটের মতো এত দ্রুত হয় না, এটা আমরা আগে বলছিলাম। তারপরে বলছিলাম যে স্পঞ্জিয়ার যে কাশের যে ধরনটা সেটা হবে যে সাই সাই শব্দ হবে, সেখানে করত কাটার মতো শব্দ হবে। এবং যেটা হচ্ছে আমরা জানি করত কাটার মতো শব্দ, সেখানে এই যে কাশির যে ধরনটা বা সাই সাই যে শব্দটা, এটা আমার স্পঞ্জের একটা লক্ষণ। আচ্ছা, আর এদের আরেকটা জিনিস দেখলাম যে এদের যে যেটা বললাম প্রুফ কফ অথবা যে বার্কিং কফ যেটাকে বলি না, আমরা গুমরি কাশি বলি বা প্রুফ কাশি যেটাকে যাই বলি না কেন, এগুলো মধ্যরাতের আগে বাড়ে। হ্যাঁ, মধ্যরাতের আগে বাড়বে, এটা হচ্ছে যে স্পঞ্জের একটা বড় লক্ষণ। তারপর আমরা জানি যে স্পঞ্জে ওষুধটা গরম ঘরে বা উত্তাপে, এদের গরম সহ্য করতে পারে না, গরম ঘরে বা উত্তাপে এদের রোগ লক্ষণগুলো বাড়ে। শীতল বাতাসে, মুক্ত বাতাসে এদের রোগ লক্ষণগুলো কমে। কিন্তু এদের কি হয়, খাবার এবং উষ্ণ যেটা পানি সেবনের কারণে এদের কি হয়, কাশি কমে যায়। কিন্তু ঠান্ডা পানি খেলে এদের কাশি বেড়ে যায়, যদিও রোগী গরম কাতর। আচ্ছা, এরা যখন ঘুমাতে এদের খুব কষ্ট হয়, ঘুমাতে পারে না এরা, এই জন্য ওরা উঠে বসে। এতে তাদের মানে সামনের দিকে বেন্ডিং ফরওয়ার্ড ওরা থাকে বা লিনিং ফরওয়ার্ড, তখন এদের কি হয়, ওরা আরাম বোধ করে। আমরা স্পঞ্জের কিন্তু আরেকটা বড় লক্ষণ আছে যেটা আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে আমরা যেটা আমি আসলে দেখি এখান থেকে, ছোট এই দুইটা ওষুধ আসলে অনেক সময় অনেক ছোট ছোট ওষুধও অনেক কাজে লাগে। বড় ওষুধ ব্যাপারটা যদি থাকলেও দেখা যায় অনেক সময়, দেখেন এই লক্ষণে আমাদের এই ওষুধটা, সরি স্কিনের লক্ষণে আমরা দেখি, যেটা আমি এর আগে একদিন বলছিলাম যে ডলিকসের কথা, স্কিনে আমাদের ইদানিং খুব রোগী পাই এই ধরনের। হচ্ছে রিঅ্যাকশন উইদাউট, দেখেন এটা কিন্তু অনেক রোগী আমরা পাই যে তারা বলে যে শরীরে কোনো ধরনের উদ্ভেদ নাই বা কোনো ধরনের ইরাপশন নাই, কিছু না, শুধু চুলকাতে রোগীরা কি করে, ছিঁড়ে ফেলে একদম। এই ধরনের অনেক রোগী আমাদের কাছে আসে, শরীরে কোনো ধরনের কিছু নাই, একদম ফ্রেশ দেখতে, কিন্তু চুলকাবে। এক্ষেত্রে আমাদের অ্যালুমিনা, আর্সেনিক, ম্যাজোরিনাম এগুলো বড় ওষুধ। কিন্তু সেকেন্ড গ্রেডের একটা ওষুধ হচ্ছে ডলিকস। এই ডলিকস আপনারা জানি না, এই ওষুধটা মানে আমার অনেক ব্যবহার হয়। তারপরে দেখেন যে স্পঞ্জিয়া, দেখেন স্পঞ্জিয়া কিন্তু দেখেন এটা কিন্তু শরীরে কোনো থাকে না, ইরাপশন থাকে না, কিন্তু এদের খুব চুলকায়। এক্ষেত্রে কিন্তু স্পঞ্জিয়া এখানে দেওয়া আছে থার্ড গ্রেডে, বাট এটা অনেক ইউজ হয়, আমি ইউজ করি। হ্যাঁ, যদি রোগীর কাশি থাকে বা ওই ধরনের অন্যান্য সমস্যাগুলো যদি পাই, সেক্ষেত্রে স্পঞ্জিয়াটা এই ধরনের লক্ষণগুলো কভার করে। তো এই লক্ষণে কিন্তু অনেক রোগী কিন্তু আসে, আমি জানি না আপনাদের এলাকায় আসে কিনা, আমাদের এলাকায় অনেক রোগী পাই আমি, যে রোগীর শরীরে কোনো ধরনের রিঅ্যাকশন নাই কিন্তু খুব চুলকায়। তো এক্ষেত্রে অ্যালুমিনাটা ভালো ওষুধ, আমরা জানি যে ড্রাই থাকে এদের, হ্যাঁ এদের খুব স্কিন খুব ড্রাই থাকে। আর্সেনিক তো জানি গরম প্রয়োগে উপশম হয়। ম্যাজোরিনাম তো আমরা জানি যে মাথা বিভিন্ন জায়গাতে চুলকানিগুলো হয়, নিচে মনে হয় টুপির মতো পড়ে আছে, নিচে অনেকগুলো পাস মনে হয় টিপ দিলে মানে পুষ বেড়ে, হ্যাঁ এই ধরনের লক্ষণ আমরা ব্যবহার করি। পেট্রোলিয়াম ইদানিং তো শীতকাল অনেক ব্যবহার হচ্ছে, এটা সোরিনাম ব্যবহার হচ্ছে রোগী শীতকাতরের ক্ষেত্রে। তো এই ওষুধগুলো আমাদের মাক্সল আছে, সালফার আছে, এই ওষুধগুলো ব্যবহৃত হয় এই বিশেষ করে স্কিনের ক্ষেত্রে যদি ইরাপশন না থাকে। আচ্ছা, তারপর আমরা আসি, তাহলে এই স্পঞ্জের কিন্তু যেটা বললাম যে সারা শরীরে চুলকানি আছে কিন্তু কোনো ধরনের উদ্বেগ নাই, এটা কিন্তু একটা বড় লক্ষণ। তারপরে আমরা বিভিন্ন ধরনের যে গ্ল্যান্ড গুলোর কথা বলছিলাম, যে শরীরে যে গ্ল্যান্ড গুলো বড় হয়, এক্ষেত্রে আমাদের এই স্পঞ্জিয়া একটা বড় ওষুধ। তো এই ক্ষেত্রে আমাদের যেটা গলগণ্ড যেটা আমরা বলি, যেটাকে আমরা থাইরয়েড গ্ল্যান্ড বা গয়টর বলি, গয়টরের ক্ষেত্রে অনেক সময় রোগী দেখা যায় যে চোখগুলো বড় হয়ে যায়, এই ধরনের লক্ষণগুলো এই ওষুধের মধ্যে আছে। তারপরে আরেকটা লক্ষণ কথা বলছিলাম যে ওদের স্লাইট এক্সারশনে এদের রোগ লক্ষণগুলো বেড়ে যায়।
এবং এদের মধ্যে এক ধরনের ক্লান্তি আসে এবং মুখমণ্ডল অনেক সময় রক্তের উচ্ছ্বাস দেখা যায় এদের। হ্যাঁ, এটা একটা কিন্তু এই ওষুধের কিন্তু একটা বড় লক্ষণ। তারপরে আমরা বললাম, তারপরে এই ওষুধের কিন্তু আরেকটা মানসিক লক্ষণ পাওয়া যায় যে এরা খুব যখন ওরা অত্যন্ত ফুর্তিযুক্ত হয়, হ্যাঁ, তখন ওরা গান গায় এবং গান গাওয়ার কিন্তু অদম্য একটা ইচ্ছা তাদের মধ্যে থাকে। এটা কিন্তু এই ওষুধের কিন্তু একটা লক্ষণ। আর আমাদের যে অ্যাকোনাইট এবং যে হিপার, যেটা আমি বলছিলাম প্রথমেই, অ্যাকোনাইট এবং হিপার পরে যেটা লক্ষণ, প্রথমে আমরা অ্যাকোনাইটের লক্ষণ দেখি কোন একটা রোগীর ক্ষেত্রে। তো অ্যাকোনাইটের লক্ষণ যদি পার হয়ে যায়, তারপরে আমরা হিপার এবং স্পঞ্জের চিন্তা করতে পারি। হিপারে তো গড়গড় শব্দ থাকবে, রোগী বেশি শীতকাতর থাকবে, আর স্পঞ্জে তো গরম কাতর আমরা জানি, সেখানে সাই শব্দ থাকবে, আমরা ব্যবহার করব। আচ্ছা, তো এরকম লক্ষণে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি। তো এটা আমাদের জন্য উপকারী, কারণ যেটা হচ্ছে শীত, শুষ্ক ঠান্ডা বাতাসে এই রোগীর লক্ষণগুলো বাড়ে। তাহলে হার্টের ক্ষেত্রে, যেটা হচ্ছে হার্ট ট্রাবলস এর ক্ষেত্রে, তারপরে আমাদের অ্যাজমার ক্ষেত্রে, যেটা সিভিয়ার অ্যাজমা, যে ড্রাইনেস যেটা থাকবে, যেটা বলছিলাম, এই ক্ষেত্রে গয়টরের ক্ষেত্রে, যেটা আমরা হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে, গলা ব্যথার ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে ল্যারিংসের যে বিভিন্ন ধরনের সমস্যা, এই সমস্যার ক্ষেত্রে এই স্পঞ্জিয়া টোস্টটা একটা বড় ওষুধ। আর তারপরে কাশির ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে এই ওষুধটা বড় ওষুধ। তারপর আমরা জানি যে অর্কাইটিসের ক্ষেত্রে যেটা বললাম, বা টেস্টিসে পেইন বা এই ধরনের ক্ষেত্রে, শ্বাসকষ্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আর এটা দেখলাম যে শ্বাসকষ্টের ক্ষেত্রে রোগীটা বাম দিকে শুইতে পারে না, এটা ল্যাক্সিসের মতো, ফসফরাসের মতো বাম দিকে শুইতে পারে না, এই লক্ষণটা আমরা এখানে দেখলাম। আর এটা টিউবারকুলার যে ল্যারেঞ্জাইটিস এর সাথে স্বরভঙ্গ থাকবে। আচ্ছা, এবার আসি আমি কিছুদিন আগে, আপনারা অনেক সময় আমরা হোমিওপ্যাথিক স্যার আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ আমরা শুনছি। আমি কিছুদিন না, প্রায় 2-3 মাস হবে, এর আগে একটা শিশু আমার জন্মের পরে আমার চেম্বারে আসছিল। ওরা ঢাকাতে নিয়ে গেছিল রোগীটাকে। এই রোগীটার ওখানে ডাক্তাররা ডায়াগনোসিস করছেন ল্যারিঙ্গোম্যালেসিয়া, এটা ডিজিজ। হ্যাঁ, ল্যারিঙ্গোম্যালেসিয়া। তো ল্যারিঙ্গোম্যালেসিয়া এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের যারা নবজাতক যারা, হ্যাঁ, এদের যেটা আমরা জানি যে ল্যারিং, যেটা ভয়েস বক্স যেটা বলি না কেন, এটা একটা জন্মগত একটা ত্রুটি। হ্যাঁ, এবং এটার ফলে হয় কি, এটা হচ্ছে যেটা ওরা কি করে, এই যে এয়ারওয়ে যেটা, হ্যাঁ, এটা ওপেনিং যেটা, এটা এটা পার্শিয়ালি কি হয়, ব্লক হয়ে যায়। ব্লক হয়ে গেলে এরা কি করতে পারে না, ওরা স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন এদের সাউন্ড গুলো অনেক বড় হয়ে যায়, হাই পিচ হয়ে যায়। তো আমার এখানে যে পেশেন্টটার প্রথম যেদিন আসছিলেন, ওদিন আমার এখানে একটা ভিডিও আছে, যদি আমি দেখাতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে একটু, আমি জানি না দেখাতে পারবো কিনা, আচ্ছা মনে হয় পারবো। স্যার একটু লাইনে থাকেন। স্যার দেখা যায়, স্যার সাউন্ডটা তো দেখতে পাচ্ছি না আমি। এই দেখেন স্যার, হ্যাঁ পাইছি স্যার। স্যার এটা ছোট্ট একটা ভিডিও। তো এই পেশেন্টটা যখন ঢাকাতে নিয়ে যাওয়া হয়, তখন ওখানে ল্যারিঙ্গোম্যালেসিয়া এই ডিজিজটা
ওরা ডায়াগনোসিস করে। তাহলে যে ল্যারিঙ্গোমালাসিয়া যেটা আমরা যেটা বললাম, যেটা বার্থ ডিফেক্ট এটা, হ্যাঁ, এবং এটা শিশুদের একটা ভয়েস বক্সে যে এখানে যে সফট টিস্যু থাকে, এটা এটা এয়ারওয়ে যেটা ওপেনিং যেটা এটা পার্শিয়ালি ব্লক হয়ে যায়। ব্লক হয়ে যাওয়ার পরে এই যে হাই পিচ সাউন্ড গুলো হয়, তখন এই শিশু ভালোভাবে কি করতে পারে না, এই নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে না। তো এটা আসলে প্রথমে যখন রোগীটা আমার কাছে আসছিল আমি চিন্তা করতেছিলাম, তারপরে আমি এটা নিয়ে আমাদের গ্রুপে মানে এটা পোস্ট করছিলাম। সেখানে মহসিন স্যার সহ ছিলেন। মহসিন স্যার বলছিলেন যে স্পঞ্জিয়া চিন্তা করতে পারেন। তার আগেই রোগীকে আমি ওষুধ দিয়েছিলাম। তো পরবর্তীতে স্পঞ্জিয়া M2, M3, M4 এটা এতটুকু পর্যন্ত চলার পরে এই পেশেন্টটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ভালো হয়ে যায়। এখন তার এই ধরনের কোনো সমস্যাই নেই। হ্যালো, জি স্যার। তো এই কথা বলতেছিলাম যে আসলে আমরা অনেক সময় মানে বড় বড় এই ধরনের ডিজিজ পেলে আমরা চিন্তা করি যে এটা হবে কি হবে না। হ্যাঁ, অনেকে বলি এই ধরনের রোগ এখানে ভালো হয় না বা এমন হয় না, কিন্তু আসলে যদি সত্যিকার অর্থেই যদি সিলেক্টেড মেডিসিন হয়, যেহেতু স্পঞ্জিয়াটা কাজ হচ্ছে ল্যারিংসের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহৃত হয়। আমরা যদি বই পড়লে দেখবেন সেখানে রেসপিরেটরি সিস্টেমের উপরে যেভাবে লেখা আছে, অনেক ব্যাপকভাবে লেখা আছে পরীক্ষা বইতে। তো এই যে সেখান থেকে চিন্তা করে এই রোগীটাকে স্পঞ্জে দেওয়া হয়েছিল, কিন্তু দেখেন এটা তার একটা জন্মগত একটা ত্রুটি এই ওষুধের মাধ্যমে চলে যায়। আমাদের আসলে এই ধরনের রোগ নিয়ে আমাদের কাছে যদি কেউ আসে, হ্যাঁ, তাহলে আমরা আসলে সত্যিকার অর্থেই এই রোগ কি এটা চিন্তা না করে আমরা রোগীর সাথে ওষুধের যদি মিল ভালোভাবে করতে পারি সেক্ষেত্রে ভালো রেজাল্ট পেতে পারি। আচ্ছা, জি স্যার। আমরা কি মোটামুটি কি স্পঞ্জিয়া বুঝছি? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মেডিসিন। বিশেষ করে যে শ্রেষ্ঠের যে লক্ষণগুলো বললেন স্যার, মোটামুটি এটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমরা ভিডিওটা যে দেখলেন স্যার, এতে তো আমরা সহজেই ইনশাআল্লাহ এটা ব্যবহারটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আর একটা কথা আসলে আমি এখন বলে ফেলি যে আমরা অনেক সময় বলি না যে রোগীদেরকে লো পাওয়ার দিলে এটা ফোড়া ফেটে যায়, হাই পাওয়ার দিলে ফোড়া বসে যায়, এই ধরনের কিছু কথাবার্তা আসলে প্রচলিত আছে। কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট আসছিলেন। তো পেশেন্টের বাম পাশে, মুখের বাম পাশে এখানে এক ধরনের একটা সিস্ট, হ্যাঁ, নরম, এটা প্রায় 15 থেকে 20 বছর যাবত মুখের মধ্যে আছে। তাকে আমি অনেকদিন আগে একবার ওষুধ দিয়েছিলাম, প্রায় 5-7 বছর আগে, তখন এটা ভালো হয়ে গেছিল। ভালো হওয়ার পর আবার এটা রিকারেন্ট হয়েছে। তো এটাও যে হয়েছে প্রায় 5-6 মাস ধরে। পেশেন্ট কিন্তু এর মধ্যে অন্য কোনো মানে ওষুধ সে খায় নাই। তো আমার বলতেছে এবার আমি অপারেশন করে ফেলবো বলতেছে। তো এরপর আমার কাছে আসলো যে আমার বলতেছে যে কিছু আছে আপনাদের এটা ভিতর থেকে ভালো করার জন্য, যে বাইরে থেকে যদি কোনো ফুসটুস যায় কি করবো, খারাপ দেখা যাবে। আর এর আগে একবার তো সম্পূর্ণ ভালো হয়ে গেছিল, আবার এটা দেখা দিছে। তো সে অপারেশন করতে তো আমি ভাবছিলাম যে আমাদের বিভিন্ন বইতে দেখলাম যে ক্যালকেরি হাইড্রোফস এটা এই নিম্ন পাওয়ার দিলে অনেক সময় হয়, এই ফোড়া বা এই ধরনের সেনসিটিভ প্লেসে যে ফোড়াগুলো হয় অনেক সময় বসে যায়। অনেকেই এইভাবে লিখে রাখছেন। তো আমার কাছে ক্যালকেরিয়া হাইড্রোফস 3x আছে আর 1m আছে। আমি এই পেশেন্টটাকে 1m 4টা ডোজ, হ্যাঁ, পুরিয়াতে বানিয়ে দিয়েছিলাম, হ্যাঁ, যে এটা খান। এটা খাওয়ার পরে দেখেন তার কাহিনী দেখেন। হ্যাঁ, এই দেখেন এটা কিন্তু অনেক বড় ছিল, দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যাচ্ছে? জি স্যার, সুন্দরভাবে দেখা যায়। দেখেন, হ্যাঁ, এটা কিন্তু অনেক বড়, হ্যাঁ, বড় ছিল। এখান থেকে এটা মানে ক্যালকেরিয়া হাইড্রোফস দেওয়ার পরে এটা পেকে গিয়ে এখান থেকে দেখেন পুষ পড়তেছে, পুষ পড়ে গিয়ে সে আজকে আমার চেম্বারে আসছে। আসার পরে দেখেন তার এই যে
সম্পূর্ণ মিলে গেছে, বুঝছেন? এখন আসলে যেটা না মনে হয় না, তো আসলে আলহামদুলিল্লাহ। এদের সম্পূর্ণ পুরোটাই মিলে গেছে এখান থেকে। আর অন্যান্য যারা বলছে যে অপারেশন করবে, বলতেছে আপনার এটা কই গেল, সবাই ছুরি নিয়ে রেডি, অপারেশন করবে, কেটে ফেলবে। এখন ওনাকে বলতেছে এটা কই গেল আপনার এটা, তো উনি বলতেছে যে আমার যে সুই ছিল আর হোমিওপ্যাথি ওষুধ ছিল এতে চলে গেছে। তো আসলে কোন ওষুধটা জীবন শক্তির কোন স্তরে কাজ করবে, বা আমরা আসলে সিলেক্টেড মেডিসিন হলে ওই যে নিম্ন পাওয়ার ফাটাই দিবে, উচ্চ পাওয়ার বসাই দিবে, আসলে আমি এটা অনেক সময় ইয়ে করি না, হতে পারে। কিন্তু এই রোগীটার ক্ষেত্রে এটা আমি দেখলাম যে যদিও সব জায়গাতে লেখা আছে নিম্ন পাওয়ার হলে এটা মানে ইয়ে হয়, ক্যালকেরিয়া হাইপোক্লোরাইড খেলে এটা বসে যায়। আমি উচ্চ পাওয়ার দিলাম, উচ্চ পাওয়ারে কি হলো, যেখান থেকে এটা ইয়ে হলো মানে বসে যাওয়ার কথা বিভিন্ন কথা মতে, বিভিন্ন বিজ্ঞজনের কথা মতে, কিন্তু আসলে এটা পেকে বের হয়ে গেল। আজকে ভালো লাগলো আমার কাছে উনি আসছেন, যে এশান আমাদের আগে আসছেন চেম্বারে আর কি। এটা অনেকগুলো বুঝ গেছে এখান থেকে। বাস্তব অভিজ্ঞতা স্যার। এটা ক্যালকেরিয়া হাইপোফস 1M, নিজের কাছে অবাক লাগে যে 4টা পুরিয়া এখানে তো পিলে প্রিজার্ভ করে ধরেন, ওই পিল 2টা করে পিল সুগার অফ মিল্কে দিছি আমি, আমার কাছে প্রিজার্ভ। আসসালামু আলাইকুম। জি স্যার। ক্যালকে হাইপোস বাংলাদেশে পাওয়া যায় না, আমার এখানে পাওয়া যায় না, আপনার ওখানে পাওয়া যায় না বাংলাদেশে? না আছে 3x টাইট্রেশন পাওয়া যায়, এসবিএল এর আছে, এসবিএল এর না পাওয়ারই পাওয়া যায়, পাওয়া যায় তো। পাওয়ার আছে আমার কাছে। খুব ভালো বলেছেন, কিন্তু আমার এখানে পাওয়া যায় না এগুলো। ঠিক আছে স্যার, আমাদের ইয়েটা যেটা হচ্ছে আমাদের স্যার কি আউট হয়ে গেলেন নাকি? আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? না জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। শীতের শুরুতে বৃষ্টি নিয়ে আসি। আপনার পরে কে যেন বলতেছিল যৌবনে বাটা কমে গেছে, কি যেন বলতেছিল, ফোন ছিল দূরে, কে বলছে এটা? ইয়ে নাকি জাকির ভাই নাকি? কি জানি স্যার। না না, আমার ওই যে টাইম তো এখন ওই যে 1 ঘন্টা হয়ে গেছে, তো চেঞ্জ হয়ে গেছে। আগে তো আপনার আমার মধ্যে রাত দিনে 2 ঘন্টাই ছিল। হ্যাঁ, আপনার ওখানে 10টা, আমার 12টা, এখন হয়েছে 10টা 11টা, যার জন্য ওই সময় তো আরো সমস্যা, গোসল টোসল এই সেই দৌড়াদৌড়ি আরো। কিন্তু থাকে পরে তো আধা ঘন্টা পরে আবার তো জয়েন করতে পারি। স্যার আসছেন তো আমরা শুরু থেকে শুরু থাকে আর কি। স্যার সরি, চলে গেছে নাকি? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। জি স্যার। তাহলে স্যার স্পঞ্জিয়া আছে পর্যন্ত আমরা, যে স্পঞ্জিয়া আসলে গুরুত্বপূর্ণ একটা ওষুধ আমাদের জন্য, বিশেষ করে আমাদের যে রেসপিরেটরি সিস্টেমে এবং আমাদের যেটা কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং যেটা গ্ল্যান্ড গুলো, বিভিন্ন ধরনের গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো কাশির ক্ষেত্রে যেটা একটা লক্ষণ, যেটা বারবারই বলা হলো, যে গরম পানি খেলে, খাবার খেলে কাশি কমে যায় এবং মধ্যরাতের আগে কাশিটা বাড়ে, ঠান্ডা খাবার খেলে বা ঠান্ডা পানি খেলে কাশি বেড়ে যায় এবং কাশির ধরন যেটা থাকবে সেই শব্দ থাকবে। তো এই লক্ষণগুলো মনে রাখলে আমরা স্পঞ্জি ব্যবহার করতে পারবো। তো আজ এই পর্যন্ত স্যার, ধন্যবাদ সবাইকে। সিরাজ স্যার একটু, আসসালামু আলাইকুম। সিরাজ স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা জিনিস ওই একটু আগে দেখালেন যে ক্যালকেরিয়া হাইপোফসের একটা কেস আপনি দেখালেন, আমার একটু জানতে ইচ্ছা করতেছে যে ক্যালকেরিয়া হাইপোফসের ক্ষেত্রে আপনি M1 M2 M3 না দিয়ে 1M দিলেন, মানে এই যে জাজমেন্টটা করলেন, এটার পেছনে আপনার মানে প্রজ্ঞাটা কি বা টেকনিকটা কি বা এটা? স্যার M1 M2 M3 আমার কাছে ছিল না, 3x ছিল, আর ছিল 3x ছিল ট্যাবলেট। হ্যাঁ, তারপর সেটা অনেকদিন আগের, তো কনফিউজ ছিলাম, এই জন্য ওই যে 1M দিছিলাম। আসলে এইসব ক্ষেত্রে হয় কি, ধরেন এই পেশেন্টটা যাচ্ছে অপারেশন করার জন্য, উনি রেডি, বুঝছেন? হ্যাঁ, উনি অপারেশন করতে যাবে, তারপর উনি ধরেন পথের মধ্যে বলতে গেলে মানে দৌড়ের উপরে, আমি বললাম ঠিক আছে আপনি ওখানে করতে যাবেন, ওষুধটা খেয়ে দেখেন না। আমরা আমাদের অনেক সময় লিটারেচারে দেখি যে এইভাবে অনেক সময় এগুলো বসে যায় বা
উনি বলতেছে যে আমার মুখে অপারেশন করলে কেমন হবে, এটা আসলে জাস্ট এই ওষুধটা মানে উনি পেশেন্ট হিসেবেই ছিলেন না ওই সময়, জাস্ট তাকে দেওয়া। হ্যাঁ, কিন্তু দেওয়ার পরে উনি বলতেছেন 2 দিন পরে যে এটা পেকে গেছে, মানে এখন মানে নরম হয়ে যাচ্ছে। আমি বললাম তাহলে অপেক্ষা করেন, তারপর তাকে ফাইটাম দিলাম কয়েক ডোজ, আবার যে অপেক্ষা করেন এটাতেই ফাটবে, ওটাতেই আস্তে 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 সেটা ইয়ে হয়ে গেল, সেটা বড় হয়ে গিয়ে হ্যাঁ ওখানে পাস সঞ্চার হয়ে আপনি বের হওয়া শুরু হলো। উনি আমাকে বললো যে আমি কি এখন অপারেশন করবো? আমরা না, আপনি এটা স্টেরিলাইজ করে নেন, একটা সুই স্টেরিলাইজ করে হয়তো সাদা যেটা হলো হালকা একটু মুখটা খুলে দিতে পারেন, তারপরে বোঝগুলো চলে আসবে। সেভাবেই হলো আর কি। আসলে ওই এমন এন্ট্রি আমাদের ছিল না। এই পুরা কাজ কিন্তু ক্যালকেরিয়া ফস 3x এর কাজ হইতো, বুঝছেন? কারণ আমি তো গত 2 সপ্তাহ আগে আরেকজন নার্স আছে, ওর পিঠে শরীরে বিভিন্ন জায়গায় হয়েছে, আমি 3x দিছি, ওই 2 দিন পর থেকে পুষ পরে একদম 80% চলে গেছে, পরে আবার আরেকটা দিয়ে দিছি, তো একদম ক্লিন হয়ে যাবে। স্যার এটা ফোড়া না স্যার, এটা একটা সিস্ট। হ্যাঁ, এটা অনেক দিন থেকে ছিল, প্রায় 12-14 বছর থেকে আমার এখানে এটা। বুঝতে পারছি আমি। সিস্ট আমাদের, আপনি যেটা বলছেন ফোড়া বলতেছেন, সিস্ট বলতেছেন যেটা একদম মাংস পিনো না, কিন্তু ফোড়ার মতো। ও বলছে আমাকে যে এরকম মাঝে মাঝে একটু ছিদ্র হয়ে পুষ বেরো, তখন বুঝলাম যে এটা ওটা কিন্তু ডাক্তার সিস্ট হচ্ছে, আমার রিপোর্ট নিয়ে আসছে সিস্ট লিখছে। কিন্তু আমি ক্যালকেরিয়া ফস কি বলে ওই হেপাসাইটিস 3x দিছি, এটা ওপেন হয়ে একদম পুষ বেরিয়ে গেছে। একদম যদি সলিড মাংস থাকে, যে লাইপোমা বা ফ্যাট যেটা, ওইটা যদি হয় তাহলে আর এটা হবে না, কিন্তু সিস্ট কিন্তু ওই ফোড়ার মতো করে, বুঝছেন? তার নেচার ফোড়ার মতো, একটু পেইন্টেন করে, মাঝে মাঝে একটু বের হয়। দেখলাম একটা ছোট্ট একটা ছিদ্র আছে, তখন বুঝলাম যে এটা কাম হইব, দিছি একদম বেরিয়ে গেছে। স্যার আপনার অনেম দেওয়ার কতদিনের মাথায় এটা পেকে গেল? এটা 4-5 দিনের মধ্যেই, দেওয়ার পরেই 4-5 দিনের মধ্যে আস্তে আস্তে মানে পুষ সঞ্চার হলো। এটা শক্ত ছিল, বুঝছেন? এটা মুখের এখানে অনেকের এরকম হয়, শক্ত ছিল এটা। তো ওনাকে 4টা করিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে উনি খাওয়ার পরে বলতেছে যে আমার মনে হচ্ছে যে এখানে কাজ হচ্ছে। আমরা খুব কাছাকাছি অনেক সময় দেখা হয়, মসজিদে আসলে বা রাস্তাঘাটে দেখা হয়, তারপরে অপেক্ষা করেন, ওই অপেক্ষা করতে করতেই শেষে এটা হলো আর কি। আসলে এটা একটা কাকতালীয়, এটা আমি আসলে ওনার মানে কেস্টিং করি নাই, অন্য লক্ষণ তেমন নিই নাই এটার ক্ষেত্রে আর কি। জাস্ট উনি আমার বললো যে এটা কেটে ফেলবো, এটা আমার এখানে সমস্যা দেখা যাচ্ছে এই, তো সেখান থেকে দেওয়া আর কি। হ্যাঁ, আমিও নিজেরও ধারণা ছিল না যে এটা খাওয়ার পরে এটা মানে পাকবে, পুষ বেরোয় ভালো হয়ে যাবে, এটা কখনো কল্পনা করে নেই আমি। সেখান থেকে আপনাদের সাথে শেয়ার করা আর কি। জি স্যার। স্যার কতটুকু গ্যাপে দিয়েছিলেন ওয়ানে 4টা ডোজ? 4 দিন খাইছে উনি। এটা হচ্ছে কি ওই সুগার অফ মিল্কের 2টা পিল, মানে ধরেন 20-30 নম্বর বইতে এগুলো প্রিজার্ভ করা আছে আমার কাছে। হ্যাঁ, ওই সুগার অফ মিল্কের ভিতরে 2টা করে পিল দিয়ে 4টা ডোজ, মানে 8টা করিয়েছি, 8টা পিল এসে খেয়েছে, সোজা কথা। ঠিক আছে স্যার, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেয়ার স্যারকে, অসংখ্য ধন্যবাদ। তিনি আজকে যে স্পঞ্জিয়া টোস্টা রেমেডিটা উপস্থাপন করলেন, ওনার অভিজ্ঞতা শেয়ার করলেন, সেই সাথে আরো বিজ্ঞ চিকিৎসক, বিশেষ করে আমাদের ক্যানাডিয়ান স্যার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তো মূলত এখানে আমরা বিশেষ করে যখনই আমরা রোগী পাই, তখনই আমরা কয়েকটা বিষয়ের উপর খেয়াল রাখলে আমরা বুঝতে পারবো। বিশেষ করে আমরা যদি চেস্টের দিকে খেয়াল রাখি, যে বিশেষ করে কাশি সাধারণত শুষ্ক থাকে, এবং এর ভিতরে যে একটা বিশেষ